আচ্ছা, এই মুহূর্তে আমাদের যে আলোচনায় অংশগ্রহণ করবেন নবম শ্রেণীর শিক্ষার্থী সাইমা মেহেরিন, বিজ্ঞান বিভাগ। সাইমা মেহেরিনকে তার আলোচনা শুরু করার জন্য বলছি। সাইমা মেহেরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজকের এই ভার্চুয়াল সভায় উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সকলে প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাকাণ্ড। জাতি যখন বিজয়ের খুব পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার আল বদর আল শামস দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে হত্যা করে, যা ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড নামে পরিচিত। আর এই হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন। আর এই বুদ্ধিজীবীদের রক্তের ভেতর ছিল স্বপ্ন, আর যৌবনের অহংকার ছিল দেশপ্রেম, যাদের ফলে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের সোনার বাংলা। বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজ পর্যন্ত গণনা করা হয়নি, তবে 1972 সালে প্রকাশিত বাংলাদেশ শীর্ষ গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্য জানা যায় এদের মধ্যে 991 ছিলেন শিক্ষাবিদ, 49 জন ছিলেন চিকিৎসক, 42 জন আইনজীবী, 16 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী। বুদ্ধিজীবী নিধনের এ তালিকায় ঢাকা বিভাগে 202 জন শিক্ষক এবং যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর মুনির চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পারভেজ, এম এন ফজল মাহি, ফজলুর রহমান খান, এম এন মনিরুজ্জামান। অবশেষে বলতে চাই, বছর ঘুরে আবারও এসেছে 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী দিবস। নানা অনুষ্ঠান ও কর্মকাণ্ডের মাধ্যমে জাতি স্মরণ করবে 71-এর অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ধন্যবাদ সবাইকে। সাইমা মেহেরিনকে ধন্যবাদ। সে আমাদের একটা পরিসংখ্যান দিয়েছে, যে একটা সম্ভব পরিসংখ্যান দিয়েছে যে আমাদের বুদ্ধিজীবীদের কতজন, অসংখ্য বুদ্ধিজীবী আমাদেরকে হত্যা করেছে পাকিস্তান হানাদার বাহিনী। এই মুহূর্তে আমাদের এই আলোচনা অনুষ্ঠান শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠান সমাপ্তি। আমাদের কবিতা আবৃত্তি আছেন, শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করবেন। এই মুহূর্তে কবিতা আবৃত্তি নিয়ে আসছে আয়েশা সিদ্দিকা, অষ্টম শ্রেণী। আমাদের সাথে কি আয়েশা সিদ্দিকা, তুমি কানে কাছো? জি স্যার। তোমার কবিতা তুমি শুরু করতে পারো। আসসালামু আলাইকুম। কবিতার নাম বুদ্ধিজীবী কথন, লিখেছেন ইমরান শাহ। যখন দেখতে পেলি হেরিয়ে যাচ্ছিস, জাতিকে মেধা শূন্য করতে হাতে নিলি ষড়যন্ত্রের নতুন নীল নকশা। শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক আর কবি, সোজা কথা দেশের সকল স্তরের বুদ্ধিলিপ্ত মানুষগুলোকে চিরতরে শেষ করে দিতেই যত সব পরিকল্পনা, যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বিশ্ববুকে কিংবা বাংলায়। কেউ কেউ বলেছিলেন আমার রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়বে। জ্বালিয়ে রাখতিলের কয়লার আগুন, সেখানে বুদ্ধিজীবীদের ফেলে হত্যা করতে ইতিহাস তোদের ক্ষমা করবে না। বাঘের খাঁচায় ফেলে কতজনকে করলি নানাভাবে নারকীয় হত্যা। লুৎফুর নাহারের মাথা কেটে ঝুলিয়ে রাখলি তারই চুল দিয়ে ফেনে। আর কত শত হত্যা যে চালালি, হিসেব জেনেই তার। স্বাধীন হলো দেশটা দীর্ঘ 9 মাসে, তোরে কি এমন পেলি বল? যারা জাগবে তাদের কে থামাবে? থামানোর কে আছে এমন? জাতির বিবেক তোমাদের বলছি শোনো, তোমরাই তো আমাদের জীবনের স্বচ্ছ দর্পণ, তোমাদের কখনো ভোলা যাবে না। যেখানেই থাকো ভালো থেকো সর্বদা, তোমাদের কথা ভুলবো না আমরা কোনোদিন। পদ্মা মেঘনা বইবে যতদিন, বেঁচে রবে তোমরা ততদিন। মনে রাখবে তোমাদের বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস। ধন্যবাদ আয়েশা সিদ্দিকা তোমার এই সুন্দর কবিতা আবৃত্তির জন্য। আমাদের সাথে কি নুসরাত জাহান সংযুক্ত আছে? নুসরাত জাহান, নুসরাত জাহান সংযুক্ত আছে, আমরা দেখতে পাচ্ছি নুসরাত জাহানকে। নুসরাত জাহান, তোমারটা আনমিউট করো, তুমি তোমার কবিতা আবৃত্তি করো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবৃত্তি করতে যাচ্ছি শামসুর রহমানের ওরা ঘুমিয়ে আছে কবিতাটি। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। ওদের কবরে এখন গজিয়ে উঠেছে ঘাস, যেমন যুবকের বুকে গণরুম রাজি। ওরা ঘুমিয়ে আছে, আমরা জেগে থাকবো বলে। এখন ওদের কোনো ঝুট ঝামেলা নেই, নেই ঋণ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের ভাবনা। প্রতি মাসে বাড়ি ভাড়া মেটানো দুশ্চিন্তা কোষ, ওদের রাতের ঘুম চির ধরায় না আর। ওরা বড় শান্তিতে নিদ্রিত এখন, ওদের শান্তি ভঙ্গ করো না। ওরা ঘুমিয়ে আছে, নিথর পাথর, সেই পবিত্র পাথর, পাথরে আঁচড় কেটো না। ওরা রাইফেলের গর্জে ওঠা মুখে পেতে দিয়েছিল বুক, যাতে আজ আমাদের হৃৎপিণ্ড নির্বিঘ্নে স্তম্ভিত হতে পারে। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। একদিন ওরা আমাদের মতোই হেঁটে যেত দীর্ঘ পথ দিয়ে, আড্ডা দিত ক্যাফেটেরিয়ায়, চাখানায়, দেখতো নাটক। নারী ও নিঃস্বর্গের প্রতি ভালোবাসা ছিল প্রবল, বলতো দেশের ললাট থেকে দুর্দশার মেঘ মুছে ফেলার কথা। ওরা কাল ওদের কণ্ঠ স্তব্ধ হতে দিয়েছে, আজ আমাদের কণ্ঠে আগামীর গান ঝংকৃত হবে বলে। ডাল ভাতের ক্ষুধার চেয়েও তীক্ষ্ণ এক ক্ষুধায় জলে, পানির তৃষ্ণার চেয়েও গভীর তৃষ্ণায় কাতর ওরা ছুটে বেরিয়েছিল পথে। ওদের সাত স্বপ্ন বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, আমাদের নানা রঙের স্বপ্নের পাখায় আকাশ ছেয়ে যাবে বলে। কারো মা তার সন্তানের মুখে পুড়ে দিয়েছিল, কারো জামার টাটকা গোলাপ সাজিয়ে দিয়েছিল বোন, বিদায়কালে কাউকে চুম্বন উপহার দিয়েছিল প্রিয়তমা। প্রবর্তনের কথা বলে ওরা কেউ ফিরে আসেনি, আমরা আজ তাদের রক্তরঞ্জিত পথ ধরে এগিয়ে যাব বলে। যাবতীয় গোলাপ, বকুল, কোকিল, দোয়েল এবং আবাল বৃদ্ধ বনিতাকে গিলে খাচ্ছিল সংসাহে কিম্বুত কিমাকার এক জন্তু। ওরা সেই জানোয়ারকে বাধা দিতে গিয়ে ঢলে পড়ল সূর্যাস্তের জাফরানি গালিচা বিছানো পথে। আমাদের জীবনে সূর্যোদয় ছড়িয়ে দেবে বলে। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। পথশ্রান্ত ওরা নিদ্রার গহ্বরে, ওদের বিশ্রামের দরকার। ওরা চেয়েছিল যেন ভয়ঙ্কর দানবেরা মুখ খুলতে না পারে কখনো। ওরা চেয়েছিল প্রাণীবুক উদ্ভিদ না জন্মায় এখানে। ওরা পুঁতেছিল এমন একটি গাছ যা কখনো বিকৃত হবে না রোমশ হাতের ঝটকায়। আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য ওরা ওদের বর্তমানকে উৎসর্গ করেছিল অসীম সাহসিকতায়। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। আমাদের চোখের পাতা পুনঃকহকে বুঝে এলে চলবে না আজ। নুসরাত জাহান, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই সুন্দর কবিতার জন্য। আমরা জানি 14 ডিসেম্বর বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য পাকিস্তান হানাদার বাহিনী শিক্ষাবিদ, দার্শনিক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী, এমনকি সংস্কৃতি ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। এই যে আমাদের বক্তব্যের মধ্যে, কবিতার মধ্যে এগুলি ফুটে এসেছে। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তাদের আজকের এই অংশগ্রহণ করার জন্য। আমাদের জাবেদ এখানে উপস্থিত আছে। আমরা জানি করোনাকালীন তিতাস উপজেলায় আমাদের অনেক অর্জন হয়েছে। তিতাস উপজেলা কেন্দ্রিক বিভিন্ন প্রতিযোগিতায় লালপুর স্কুলের অর্জন ছিল বলার মতো। তো আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তারা অবশ্যই সামনে থেকে আমাদের স্কুলের নেতৃত্ব দিবে ভবিষ্যতে, আমি আশা করব। আর জাবেদ শেষ পর্যন্ত উপস্থিত থাকবে আমি আশা করি। সকল শিক্ষক শিক্ষার্থী তোমার 2-1 মিনিটের সেই ভাষণ, যেই ভাষণ দ্বারা তুমি তিতাস উপজেলাকে মাতিয়ে রেখেছিলে, ইভেন তুমি 6 বার উপজেলায় ফার্স্ট হয়েছিলে এই ভাষণের জন্য। আমরা সেই ভাষণ 2-1 মিনিটের জন্য লাস্ট মানে অনুষ্ঠান সমাপ্তির আগে আমরা শুনবো। তো এই মুহূর্তে আমি আমার শিক্ষক মহোদয়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সহকারী শিক্ষক জনাব সেলিন আক্তার মহোদয়, উনি উপস্থিত আছেন। আমি এখন ওনাকে 14 ডিসেম্বর সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ। সেলিনা আক্তার ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ম্যাম, শুরু করেন।
জি, আমাদের সবাইকে ধন্যবাদ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তো 14ই ডিসেম্বর সম্পর্কে আসলে আমাদের প্রধান শিক্ষক জনাব বশিরুল্লাহ স্যার মোটামুটি অনেক ধারণাই দিয়েছেন এবং আমাদের শিক্ষার্থীরা এ সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে। তারপরে আমরা জানি যে 14ই ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস, যেখানে আমাদের যে বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী এবং যারা সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, এরকম যারা বাংলাদেশের এক ধরনের বলা যায় যে গুণী ব্যক্তি, গুণীজন, বাংলাদেশের কাঠামো দাঁড় করানোর মতো ক্ষমতা রাখতো, এমন সব বুদ্ধিজীবীদের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছেন। তো আর কি বলবো, এই দিনের জন্য আমরা খুবই গভীরভাবে শোকাহত। যে তবে অনেকেই আমাদের বাংলাদেশের এই গুণী ব্যক্তিদের হারিয়ে অনেকেই বলতে গেলে আমাদের বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে এই গুণী ব্যক্তিদের হারিয়ে। এই শহীদ যে বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন তাদেরকে হারিয়ে যে বাংলাদেশ এতদিন অনেক উন্নতি লাভ করতো যদি তারা বেঁচে থাকতো। তো আমরা দোয়া করি সবাই যে এই বুদ্ধিজীবীদের প্রতি, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডামকে। আমাদের সাথে আছেন সিনিয়র শিক্ষক জনাব ইউসুফ আলী স্যার। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের স্যার এই আজকের এই অনুষ্ঠানের সম্পর্কে কিছু আলোচনা করবেন। আমি স্যারের অনুরোধ করছি তার আলোচনা শুরু করার জন্য। স্যার একটু আনমিউট করে নিন স্যার, একটু আনমিউট করে পরে শুরু করেন। ইউসুফ স্যারের, ইউসুফ স্যার, স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? স্যার, ইউসুফ স্যার একটু আনমিউট করে নিন স্যার। হ্যাঁ, শুরু করেন স্যার। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লালপুর ইসলাম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ভার্চুয়াল মিটিং এর আজকের সম্মানিত সভাপতি সুযোগ্য প্রধান শিক্ষক জনাব বশিরুল্লাহ স্যার উপস্থিত আছেন, সহকারী শিক্ষকবৃন্দ, জাতি গড়ার কারিগর, এখানে হোস্ট হিসাবে সম্মানিত যে শিক্ষক হোসেন সরকার বাবু আছেন, আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ আছেন, সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আসলে 16ই ডিসেম্বরে যে দুইটি গুরুত্বপূর্ণ দিবস আছে, এর মধ্যে একটি হলো এই 14ই ডিসেম্বর। জাতিকে মেধা শূন্য করার যে পরিকল্পনা 26শে মার্চ থেকে তারা নিয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ী তারা চিন্তা করছিল যে বুদ্ধিজীবীকে হত্যা করা হবে। তো সেই হিসাবে আমরা এই বুদ্ধিজীবী কারা, এটাই আমরা শিক্ষার্থীদের একটু জানা দরকার, যেহেতু শিক্ষার্থীরা অনেক কথাই বলেছে কিন্তু বুদ্ধিজীবীদের সংখ্যাটি বলেনি। বাংলা একাডেমির যে কোষ গ্রন্থটা আছে ওইখানে বলা আছে যে সকল ব্যক্তিবর্গ শারীরিক শ্রমের চেয়ে বেশি কায়িক শ্রম করে দেশকে উন্নয়নের শিখরে নেওয়ার চেষ্টা করছিল, মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছিল বিভিন্ন বুদ্ধি দিয়ে, সে সকল লোকেরাই হলো বুদ্ধিজীবী। তাদের মধ্যে জাতি গঠনের শ্রেষ্ঠ কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ছিলেন, সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, কবি ছিলেন, তারাই ছিল বুদ্ধিজীবী। তাদের মধ্যেও আরো যারা আছে যে সমাজের বিভিন্ন স্তরে আছে, বুদ্ধি দিয়ে সমাজকে তারা উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের মতো বাংলাদেশের যে সকল এই পূর্ববঙ্গে বাংলায় যে 20,000 বুদ্ধিজীবীর তালিকা ছিল তাদের কাছে, তারা যখন দেখতে পেল যে শেষ মুহূর্তের দিকে এই 10ই ডিসেম্বর তারা একটা
পরিকল্পনা করলো যে আমাদের তো সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করা সম্ভব নয়, ঢাকা শহরে যারা যে সকল বুদ্ধিজীবী আছে সে সকল বুদ্ধিজীবীদেরকে আমরা একটা এই মিটিং কল করব এবং সেই মিটিং এ আমরা তাদেরকে হত্যা করে ফেলবো। কিন্তু সেই তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যে প্রফেসর মুনির চৌধুরী উনি জেনে ফেলেছিলেন এবং তা প্রকাশ হয়ে গেছিল, যার কারণে তারা ওইটা একসাথে হত্যা করতে পারে নাই। পরে 10 তারিখে থেকে তারা ঘরে ঘরে বাসায় বাসায় ঢুকে যেখানে যাকে পেয়েছে সেখানে তাকে হত্যা করেছে। তারা হত্যা করে এদেশের জাতির বিবেক, জাতির ঘোড়ার জাতিকে যে বুদ্ধি দিয়ে যে উপরে নিয়ে যাবে, সেই জাতির মেরুদণ্ডকে ধ্বংস করে দেশকে ধ্বংস করার যে হীনমন্য পরিকল্পনা। একটি দেশ স্বাধীন হবে তাদের ব্যক্তিগত অর্জন, কিন্তু এই স্বাধীন দেশকে ধ্বংস করার যে হীন পরিকল্পনা পৃথিবীর ইতিহাসে সেই ধরনের ঘটনা নেই। এই ধরনের ইতিহাস ভিত্তিক তথ্য ভিত্তিক ঘটনাকে বলার জন্য যে ধরনের জ্ঞান দরকার সেই ধরনের জ্ঞান গরিমাও আমার নেই। তাই বাবু শোনা যায়? জি স্যার, আপনি বলেন। কন্টিনিউ। দেখা যায়নি? হ্যাঁ, দেখতে পড়ে গেছে ঘাটের থেকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, শেষ করেন, আপনি কথা বলেন। তারপর তারা সেই বুদ্ধিজীবীর হত্যার পরিক্রমা শেষ করার আগেই এই দেশ স্বাধীন হয়ে যায়, তাদের সেই পরিকল্পনাটি বাস্তবে রূপ নিতে পারেনি। তারপরও আমাদের যে সকল বুদ্ধিজীবীরা বেঁচে আছে তাদের পরিকল্পনা, তাদের মেধা, তাদের জ্ঞান প্রজ্ঞা দিয়ে আজকে আমাদের জাতি এতটুকু উঠে এসেছে। তো আমার মোবাইলে এই ডিস্টার্ব দিয়েছে, আমি আর কিছু বলতে পারলাম না। আমাকে এটি বলার সুযোগ দেওয়ার জন্য সম্মানিত শিক্ষক জনাব হোসেন সরকার বাবু, সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইউসুফ আলী স্যারকে তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আমি আয়েশা আক্তার, আমাদের সাথে যে গান করার একজন শিক্ষার্থী আছেন, তার নামের লিস্টে এখানে মহিমা আক্তার, তোমার সাথে কি আছে এখানে? আয়েশা আক্তার শান্তার সাথে আছে। আচ্ছা, শান্তা, তোমার সাথে মহিমা আছে কিনা একটু খেয়াল করো। হ্যাঁ, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের সাথে এই মহিমা আক্তার একটি গান পরিবেশন করবে। অষ্টম শ্রেণী মহিমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কৃষাণীর গানে গানে, কৃষাণীর গানে গানে, পদ্মা মেঘনার কলতানে, বাউলের একতারাতে, বাউলের একতারাতে
তোমাদের নাম ঝংকৃত হবে, ঝংকৃত হবে, ঝংকৃত হবে, ঝংকৃত হবে স্বদেশ গড়ার পথে, নতুন স্বদেশ গড়ার পথে। তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহিমা আক্তারকে। আসলে মুক্তিযোদ্ধারা এই ধরনের গানে শুনে উজ্জীবিত হয়েই দেশের স্বাধীনতা করার জন্য মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিল। তো আমাদের সাথে আমাদের 10ম শ্রেণীর শিক্ষার্থী এমডি জাভেদ খান উপস্থিত আছেন। আমরা জানি যে তিতাস উপজেলায় সে 6 বার 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণের মাধ্যমে সে তিতাস উপজেলায় প্রথম হয়েছে 6 বার। এবারও আমাদের ভার্চুয়াল পদ্ধতিতে আমাদের জাভেদই প্রথম হয়েছে 2020 খ্রিস্টাব্দে। তা আমি জাভেদের দৃষ্টি আকর্ষণ করছি তার সেই ঐতিহাসিক যে ভাষণ, বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ, তার কিছু অংশ প্রদান করার জন্য মোহাম্মদ জাভেদ খান। জাভেদ, তুমি কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার সেই ভাষণ, তোমরা তো এখন বিদায় প্রার্থী, আমরা সবাই তোমার এই ভাষণ আবার শুনতে চাই। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবে, জুমের মাধ্যমে হবে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আজ অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আছে, দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গতিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হলো, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের বিরোধী পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে সভা হবে। ভাইয়েরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি 10 তারিখে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের
বেড়াকে ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। চাই যে আজ থেকে এই বাংলাদেশে অত্যাচারী শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলির হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াবদা কোনো কিছুই চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবা নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, 7 কোটি মানুষকে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাপাতে পারবে না। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, জাভেদ তুমি সংক্ষিপ্ত করে ফেলো জাভেদ। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবজেক্টে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ জাভেদ, ধন্যবাদ জাভেদ। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ জাভেদ তোমার ঐতিহাসিক সেই ভাষণের জন্য। আসলে আমরা তোমাকে মিস করব। তোমার সেই ভাষণ সব সময় আমাদের মনে থাকবে। তোমাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে। সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করবে দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের, যারা এই 14ই ডিসেম্বর নিজের জীবন আত্মত্যাগ করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখিত অমর পংক্তির চেতনায় উজ্জীবিত জনতা ঢল নামবে আজ মিরপুর এবং রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। অগণিত মানুষ দেশের জন্য উৎসর্গকারী বুদ্ধিজীবীদের স্মৃতি স্মরণ করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে। আমরাও তাদের আত্মার মাগফিরাত করব দোয়ার মাধ্যমে। আমাদের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। জি স্যার। আমাদের সম্মানিত এসএমসি সদস্য ডাক্তার সাহেব আসছে, ওনারে ধন্যবাদ জানান। অত কথাবার্তা অংশগ্রহণ করবেন না। 16 ডিসেম্বর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কমিটির একজন সদস্য ডাক্তার শালম ভাই, আমরা সবাই শালম ভাই বলে চিনি। ওনাকে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে সমাপনী বক্তব্য, আমাদের সর্বশেষ বক্তব্য প্রদান করবেন আমাদের লালপুর স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব বশির স্যার। এই মুহূর্তে কি আমরা দোয়া করাবো নাকি স্যার? আমি ভিডিও করতে গেছি। আমাদের সমাপনী বক্তব্য আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং লালপুর স্কুলের প্রধান শিক্ষক মহোদয় জনাব বশির স্যারকে তার সমাপনী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের হোস্ট স্যারকে এবং আজকে যারা সংযুক্ত হয়েছে, আমাদের শিক্ষক বৃন্দ, কমিটির সদস্য বৃন্দ, আমাদের শিক্ষার্থী বৃন্দ। আমি অত্যন্ত গৌরবান্বিত হয়েছি, আমি প্রাউড ফিল করছি। আজকে এই করোনাকালীন সময়ে আমাদের লালপুর স্কুলের শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থী বৃন্দ যে পদক্ষেপ নিয়েছে, যে তারা স্কুলে গ্যাদারিং না হয়ে যার যার বাসা থেকে, এবং শিক্ষকরা যার যার বাসা থেকে আমাদের এই ভার্চুয়াল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে যে আজকের এই 14ই ডিসেম্বর উদযাপিত হয়েছে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে, এই জন্য আমি অত্যন্ত আবার
আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব সামনে আমাদের একদিন পরে 16ই ডিসেম্বর, আপনারা 16ই ডিসেম্বর আমরা অত্যন্ত আনন্দের সাথে জাঁকজমকপূর্ণভাবে আমরা স্কুলে গ্যাদারিং, অতীতে আমরা গ্যাদারিং হয়ে আমাদের হল রুমকে আমরা মাতিয়ে রাখতাম। তো আমাদের এই করোনার কারণে আমরা অবশ্যই একত্রে হতে পারবো না। স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসা থেকে আমরা 16ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব। আমি সকলের প্রতি মহান স্বাধীনতা দিবস, আমরা মহান বিজয় দিবস, আমরা এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করব। আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং আপনার হোস্ট কে সবিনয় অনুরোধ করছি যাতে ওই দিনও আমাদের অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়। যদিও আমরা কেউ কাছে থাকবো না, দূরত্ব বজায় রেখে যার যার বাসা থেকে আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আমরা অংশগ্রহণ করব। এই জন্য আজকে সকলের প্রতি আন্তরিক অভিবাদন, কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা আজকে শহীদ হয়েছে, শহীদ বুদ্ধিজীবী, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সর্বশেষ একটা সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ হবে এবং আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি দোয়া মুনাজাতের পর। এই বলে আমার বক্তব্য এখন শেষ করছি। আল্লাহ ধন্যবাদ আমাদের লালপুর স্কুলের প্রধান শিক্ষক জনাব বশির স্যারকে। আমরা জানি 14 ডিসেম্বর আমাদের দেশে যে কলঙ্কময় যে অধ্যায়, এই মেধা মনন শূন্য করার জন্য এই দিনটি যথেষ্ট। এটা জাতিকে ধ্বংস করার জন্য এই 14 ডিসেম্বর এই দিনটি যথেষ্ট, নাহলে আজকে এই জাতি এত পিছিয়ে থাকতো না। আমরা জানি। যাই হোক, আমাদের এক শিক্ষার্থীর এক সুন্দর এক বাণী শুনেছিলাম, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের এক শিক্ষার্থী সুন্দর এক বাণীর মাধ্যমে শুরু করেছিল, আমরাও এই বাণীর মাধ্যমে এখন শেষ করব। যে আমাদের যে শিক্ষার্থী আছে, বিশেষ করে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা মরেও বেঁচে থাকবে। আমরা মৃত্যুর পরেও যাতে সবাইকে মনে রাখতে পারি সেই ধরনের কাজ করবে। তো আজকের এই অনুষ্ঠানের বিশেষ করে যারা এই আমাদের দেশের জন্য জীবন দান করেছেন আজকের এই দিনে, তাদের মাগফিরাত এবং তাদের যে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করার জন্য লালপুর স্কুলের প্রধান সহকারী শিক্ষক, আমাদের ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম স্যারকে অনুরোধ করছি দোয়া পরিচালনা করার জন্য। ধন্যবাদ স্যার। স্যার আপনি একটু আনমিউট করে নেন। শহীদুল স্যার শুনতে পাচ্ছেন? শহীদুল স্যার, শহীদুল স্যার আপনি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? শুনতে পাচ্ছেন তো? হুজুর, শহীদুল ইসলাম হুজুর, আপনি প্লিজ আনমিউট করে কন্টিনিউ করুন। হুজুর আপনি আনমিউট করে নেন। হ্যাঁ এখন হয়েছে হুজুর, আনমিউট করে নেন। হ্যাঁ ওকে ওকে, জি জি, হ্যাঁ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। আমরা উম্মত গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। হুজুর মুনাজাত ধরেন, কাইন্ডলি মুনাজাত ধরেন, হ্যাঁ মুনাজাত ধরেন, আমাদের শেষ হয়ে যাবে কিন্তু। মুনাজাত ধরেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। প্রত্যেকে সূরা ফাতিহা একবার তিনবার কুল হুয়াল্লাহ কবর জিয়ারতের উদ্দেশ্যে হুজুর আমাদের সকলে কিন্তু পাঠ শেষ করি। হয়ে যাবে, 1 মিনিট আছে হুজুর, 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে। জি জি, সূরা ফাতিহা একবার তিনবার কুল হুয়াল্লাহ সকলে কবরবাসীর জন্য সকলে পাঠ করি। মুনাজাত করেন হুজুর। হুজুর মুনাজাত করেন। মুনাজাত তো ধরেন, হ্যাঁ। আমার 1 মিনিট। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله তোমার শাহী দরবারে